আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন আশা করি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা যারা জয়েন হবার জয়েন হয়ে গেছেন আশা করি, সুতরাং আমরা ক্লাস শুরু করি। প্রথমেই হচ্ছে আজকের প্রেজেন্সটা দেখে ফেলি। যারা যারা উপস্থিত আছেন তারা নিজেদের রোল নাম্বার বলে ফেলুন। সকলের রোল নাম্বার বলে ফেলুন। আসসালামু আলাইকুম স্যার, 12-13 উপস্থিত আছি। 12 উপস্থিত। 13 কে? শ্রাবণী আহমেদ। একই ডিভাইসে 2 জন। একই ডিভাইসে 2 জন। আমার ফোনে চার্জ নাই স্যার, এজন্য। জি আচ্ছা। ভাইয়া ষোলো নাম্বারটা। দেন হ্যালো স্যার উষ্পি মডেল 33। নীলা তো দেখো বের হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? রোল নাম্বার একটু দ্রুত বলে ফেলবেন সবাই। হ্যালো। যেহেতু উপস্থিতি কম, আমি চাচ্ছি আপনারা নিজেদের রোল নাম্বারগুলো বলে ফেলেন। আমার কথা শোনা যাচ্ছে? দুঃখিত, নেটওয়ার্ক ইস্যু ছিল। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। জি জি, এবার কে হ্যাঁ কে উপস্থিত আছেন একটু রোলটা বলে ফেলেন। উষ্মি 14 মন্ডল। Khadija Bhuiya। জি। 14 Khadija Bhuiya। 14 খাদিজা ভুইয়া। দেন ষোলো 14 15 স্যার এটা আচ্ছা 15 হবে। খাদিজা ভুইয়া হচ্ছে 14। খাদিজা ভুইয়া 14 আর রাহি হচ্ছে 16। দেন না না ওই মিটিং এ একটা জুম মিটিং এ
একটা জুম মিটিং অনলাইন মিটিং মাইক্রোফোন জুম একটা অ্যাপ আছে ওইটার মিটিং চব্বিশ তাসফিয়া আজাদ আমি মিউট একজন কথা বলছে, মিউট করে নেবেন। জি, ধন্যবাদ। 122 122 জুয়েল দে, দেন 34 শামিম আহমেদ, দেন 35 maybe উনি ওডি হলো না জয় আহমেদ খান, দেন আর কেউ? 31 31 নাসিমা লাফা, 31 জি 34 पर नहीं है maybe अपन 33 होगा 24 24 কে? তাসফিয়া আজাদ আপনি 24 না, আপনি 23 তাসফিয়া ওয়াজেদ। ওকে, আর কে যেন কি বললেন? জি, উষ্মি মন্ডল দেয়া হয়েছে। ওকে, আমি এবার সকলকে মিউট করে ভাই দিচ্ছি। 3 নাম্বার রোল 3 রোল 3 ইয়ার হোসেন। জি, ভাইয়া 16 নাম্বারটা দিয়েছেন 16 নাম্বার দেয়া হয়েছে। জি, আমি সকলের মাইক্রোফোন অ্যাক্সেসটা অফ করে দিচ্ছি। আমাদের ক্লাস শুরু হবে এখন। ওকে, সকলে পিডিএফ ওপেন করবেন। এখানে পিডিএফ এ আমরা দেখতে পাচ্ছি প্রথমে HTML ইন্ট্রোডাকশন দিয়ে আমাদের শুরু হবে ক্লাসটি। যদি আমার ভয়েস শোনা না যায়, আমার কথা শোনা না যায় ভালো মতো এবং স্ক্রিন না দেখা যায়, আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্ট রিড করব। ঠিক আছে? ওকে, আমরা প্রথমত ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। ঠিক আছে, এটা আমি যেই ওয়েবসাইটে আছি এখন বর্তমানে, সেটা হচ্ছে w3school.com। আপনারা সবাই এই ওয়েবসাইট থেকে HTML এর লেসনগুলো দেখে নেবেন। এতে হচ্ছে এখানে যেহেতু খুব সুন্দরভাবে সাজানো আছে, এখানে প্র্যাকটিস করা যাবে সবকিছু, তাই আমি এখান থেকেই দেখাবো যাতে আপনাদের নিজেদের জন্য প্র্যাকটিস করার সুবিধা হয়। ঠিক আছে? তো HTML জিনিসটা আসলে কি? HTML এর ফুল মিনিং কি আমরা প্রথমে জেনে নেই। সেটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিন্স আমরা এটার ফুল ফর্ম থেকে জেনে নিতে পারছি যে এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। ওকে, তো এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে হয়টা কি? এটা হচ্ছে যেমন ধরেন আমরা একটা মানুষ, আমাদের যে হাড়গোড় থাকে, এই হাড়গোড়গুলোকে আমরা মার্কআপ হাড় বলতে পারি, বা আমাদের এই হাড়গুলো আমাদের মার্ক করে, বডি শেপটা ঠিক করে, তাই না? তো এই কঙ্কাল যে আমরা জিনিসটা, মানুষের যে কঙ্কাল, এই কঙ্কাল বলতে পারি ওয়েব পেজের কঙ্কাল হচ্ছে HTML। ঠিক আছে? দ্যাট মিন্স এই HTML এর উপর বেস করেই একটা ওয়েব পেজ দাঁড়ায় বা ডিজাইন করা হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে আমরা যাবতীয় তথ্যগুলো দেখতে পাচ্ছি যে HTML আসলে কি ডেসক্রাইব করে। এটা হচ্ছে স্ট্রাকচার ডেসক্রাইব করে, যেটা আমি মাত্রই বললাম, আমরা কঙ্কালের সাথে তুলনা করলাম HTML কে। দেন এখানে অনেকগুলো সিরিজ অফ এলিমেন্ট থাকে। খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটাকে বলা হচ্ছে সিরিজ অফ এলিমেন্টস। দ্যাট মিন্স এটা সিরিজের মতো সাজানো গুছানো থাকবে,
একটা এলিমেন্ট এখানে আরেকটা অপর দিকে এলোমেলো এভাবে থাকবে না, এটা সিরিজ বলতেই আমরা সাজানো গোছানো বুঝি। দেন হচ্ছে এই এলিমেন্টগুলোই আমাদের কন্টেন্ট গুলোকে ডিসপ্লে করায় ব্রাউজারে, ঠিক আছে। এখানে আরো অনেক কিছু আছে, এলিমেন্টে কি কি থাকতে পারে এগুলো আমরা দেখে নিব। এখানে লেখাগুলো দেখে কিছু বুঝতে না পারলেও অসুবিধা নেই। ওকে, আমাদের ক্লাস 2তে আমরা হচ্ছে এখন আমাদের এডিটরটা ওপেন করে নেব। আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে যেহেতু আমি এটা কেটে আবার ওপেন করব। You got mail. সমস্যা কেন হচ্ছে? ওকে, আমাদের আসলে ফাইলটা ওপেন হয়ে গেছে। এখানে আমরা একটা HTML ফাইল নিব, সেটার নাম দিচ্ছি index.html। ওকে, আমরা কিভাবে ফাইল ওপেন করলাম? প্রথমত আমার বিশ্বাস আপনাদের সকলের হচ্ছে VS কোড, যেই কোড এডিটরটা রয়েছে সেটা ওপেন করা আছে বা ইনস্টল করা আছে, সবাই এটা ইনস্টল করে নেবেন। দেন আমি এখানে যেটা করেছিলাম, একটা ফোল্ডারে এসেছিলাম। সাপোজ এখানে হচ্ছে আমার আপনাদের সকল ক্লাসগুলো আমি ফোল্ডার আকারে এখানে সাজাবো। তো ক্লাস 2 নামে একটা ফোল্ডার করে এখানে আমি হচ্ছে রাইট বাটনে ক্লিক করেছি, মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে এটা হচ্ছে আমার গিট ব্যাশ ওপেন করা আছে, মানে ইনস্টল করা আছে। যাদের গিট ব্যাশ নেই দুঃখিত হবার কোনো কারণ নেই, আপনারা হচ্ছে এই ওয়েবসাইট থেকে গিট ব্যাশ ইনস্টল করে নিতে পারবেন। আমি যেই সফটওয়্যার দিয়ে মূলত আপনাদের স্ক্রিন রেকর্ডটা করি ক্লাসের, আহ, সেটা ওপেন থাকার কারণে কম্পিউটার এরকম অ্যাবনর্মাল আচরণ করে কিনা আমি বুঝতে পারছি না। আমি অন্য স্ক্রিন রেকর্ডার দিয়ে ট্রাই করব। এটা দিয়ে অনেক প্রবলেম তৈরি করছে, কম্পিউটার অনেক হ্যাং টাইপ হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা হচ্ছে এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলে আপনারা কিন্তু গিট এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এখানে ডাউনলোডে ক্লিক করবেন। এটা খুব একটা বড় সফটওয়্যার না। এখান থেকে 64 বিট, যেটা আপনাদের যদি উইন্ডোজ 32 বিটের হয়ে থাকে তাহলে 32 বিট এখান থেকে ডাউনলোড করবেন। আর উইন্ডোজ 10 যদি ইউজার হয়ে থাকেন অবশ্যই আপনার কম্পিউটারটি 64 বিটের আমি মনে করছি, এখানে 64 বিট ডাউনলোড করবেন। অবশ্যই স্ট্যান্ড অ্যালোন ইনস্টলারটা ওপেন করবেন। দেন এখান থেকে স্টার্ট ডাউনলোড ক্লিক করে এটা ইনস্টল করে ফেলবেন। অন্যান্য সফটওয়্যারের মতোই এটা ডাউনলোড করা একদম সহজ। যাই হোক, এখান থেকে এসে আপনারা গিট ব্যাশ শেয়ারে ক্লিক করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে গিট ব্যাশ শেয়ারে ক্লিক করার সাথে সাথে আপনাদের যেটা হবে, এরকম একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে এমন করতেছি কেন, কম্পিউটার
ভিউটা সঠিকভাবে কাজ করছে না। যাই হোক, এখানে কোড লিখবেন, কোড লেখার পরে একটা স্পেস দিবেন, দেন হচ্ছে একটা ডট দিবেন, ডট দেওয়ার পরে এন্টার দিবেন। এরপরে যেটা হবে, আপনার এই ফোল্ডারটা ক্লাস 2 যে ফোল্ডারটা আমি এখানে ওপেন করেছি, এই ক্লাস 2 ফোল্ডারটা আমার ইসের মধ্যে ওপেন হয়ে যাবে, ভিএস কোডে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আমরা হচ্ছে এবার একটা এত প্রবলেম করলে ক্লাস করা যায়? ওকে, আমরা এখানে যেই বেসিক সিনট্যাক্সটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি। আমাদের HTML এর এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স, ঠিক আছে। এটা হচ্ছে ডক টাইপ HTML দিয়ে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, কিছুই কাজ করা যাচ্ছে না। ডক টাইপ HTML দিয়ে আমরা যেটা বুঝি, এই ডকুমেন্টটা হচ্ছে একটা HTML টাইপ ডকুমেন্ট। দেন হচ্ছে আমাদের মূল কোড এখান থেকে শুরু হবে। HTML5 এ আমাদের এই ট্যাগটা দেয়া হয়েছে, এই ট্যাগটা দিয়ে হচ্ছে আমরা HTML5 কে রেফার করি। ঠিক আছে, আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনারা একটু কমেন্টে বলুন তো। একটু কমেন্ট করে বলুন আমার কথা বোঝা যাচ্ছে কিনা। ওকে, এখানে ডক টাইপ HTML দিয়ে আমরা হচ্ছে HTML5 কে রেফার করি, দেন হচ্ছে আমাদের HTML কোডটা শুরু হয়ে যাবে। এই যে HTML যেই আমাদের এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে HTML এর একটা ট্যাগ। এখানে আমরা HTML এর যা দেখতে পারবো সবই হচ্ছে HTML এর একটা ট্যাগ, এবং এই ট্যাগের মাঝখানে যেটা থাকবে, এই যে মাঝে আমরা কিছু লেখা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ট্যাগের এলিমেন্টস। ঠিক আছে, এবার আমরা হচ্ছে সাপোজ একটা ট্যাগের ভিতরে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, একটা হচ্ছে এন্ডিং ট্যাগ। ঠিক আছে, যেমন এই যে টাইটেলের স্টার্টিং ট্যাগ হচ্ছে এই যে টাইটেল, আর এটার এন্ডিং ট্যাগের মধ্যে আপনার যেই থার্ড ব্রেকেট আমরা এটাকে বলি, এটা কিন্তু HTML এর এখানে থার্ড ব্রেকেট না, এটা হচ্ছে ওর ট্যাগের বন্ধনীর চিহ্ন এখানে। যাই হোক, এটার শেষে একটা স্ল্যাশ যদি আমরা দিয়ে দেই, তাহলে এটা কি হয়ে যাবে? স্ল্যাশ দিলে এটা হয়ে যাবে একটা এন্ডিং ট্যাগ, টাইটেলের এন্ডিং ট্যাগ। ঠিক আছে, আচ্ছা আমি এগুলোকে কেটে দিচ্ছি আপাতত। প্রথমে হচ্ছে আমাদের ডক টাইপ HTML থাকবে, তারপরে হচ্ছে HTML ট্যাগ দিব এবং ইন ট্যাগ দিব, দুইটা একসাথে দিব। এর মাঝে আমাদের সকল HTML এর এলিমেন্ট গুলো থাকবে। উপরে থাকবে হচ্ছে আমাদের হেড, তো এটার ইনটেক দিয়ে হচ্ছে হেডটা আমি ক্লোজ করে দিলাম। তারপরে যেটা থাকবে এরপরে বডি। ঠিক আছে, দ্যাট মিন্স প্রথমে আমার সিনট্যাক্সের প্রথমে কি থাকবে? ডক টাইপ HTML, দেন HTML এর স্টার্টিং ট্যাগ এন্ড ইনটেক, দেন থাকবে আমার হেড, দেন থাকবে আমার বডি। ঠিক আছে, এটা এলোমেলো থাকলে কিন্তু আমাদের কোড কাজ করবে না। এবার হেডের ভিতরে কি কি থাকবে আমরা একটু দেখে নেই। হেডের ভিতরে আমাদের থাকবে টাইটেল। ঠিক আছে, এখন টাইটেল জিনিসটা কি? টাইটেল হচ্ছে, এটাকে আমি ব্রাউজারে ওপেন করব, এই ফাইলটাকে ওপেন উইথ লাইভ সার্ভার।
এটাকে লাইভ সার্ভার ওপেন হয় নাই। এই যে ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম, এটা লাইভ সার্ভারে ওপেন হয়ে গেল। ওকে, এবার এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি কিছু হাবিজাবি লেখা আছে। আমি যখনই এখানে কোনো টাইটেল সেট করব এই লেখাটা এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে আমরা লিখি ওয়েব ডিজাইন অ্যান্ড সিএমএস +2। আমরা যখনই টাইটেলে এটা লিখলাম, আপনারা খেয়াল করুন এখানে কিন্তু টাইটেলে এটা চলে এসেছে। ঠিক আছে, হেডের ভিতরে টাইটেল থাকে, আইকন থাকে, লিংক থাকে, আর অনেক কিছু থাকে। সেটা হচ্ছে আমরা ধাপে ধাপে শিখব। এখন হচ্ছে বেসিক সিনট্যাক্স যেটা, সেটা আমরা শিখছি। এবার বডির ভিতরে কি কি থাকে আমরা একটু দেখে নিব। বডির ভিতরে যাবতীয় এই যে ওয়েব পেজটা দেখতে পাচ্ছি আমরা, এই ওয়েব পেজে যা কিছু আছে সব কিছুই এই বডির ভিতরে আছে। আমরা যেমন এই যে এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, আমরা যা দৃশ্যমান উপরে দেখতে পাচ্ছি এই সব কিছুই বডি ট্যাগের ভিতরে রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। বডি ট্যাগের ভিতরে আমরা এখন কিছু একটা লিখব। সাপোজ আমরা h1 দিলাম। h1 কি আমাদের এখনই বোঝার দরকার নেই, আমরা কিছুক্ষণ পরে এটা বুঝতে পারবো। দিস ইজ হেডিং। আমরা দেখব এখানে হেডিংটা চলে এসেছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। যখনই আমরা বডিতে কিছু লিখব তখন এইখানে এই বডিতে সেটা দৃশ্যমান হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স অফ HTML। এখন আমরা দেখব আমাদের সিলেবাসে নেক্সট কি রয়েছে। আমরা HTML এর ইন্ট্রোডাকশন সম্পর্কে জানতে পেরেছি, ট্যাগ সম্পর্কে জানতে পেরেছি, এলিমেন্ট সম্পর্কে জানতে পেরেছি। এবার আমরা শিখব অ্যাট্রিবিউট কি। এখন সাপোজ এই যে h1 রয়েছে না, h1 রয়েছে না, h1 একটা ট্যাগ। এই ট্যাগের হচ্ছে স্টার্টিং ট্যাগ হচ্ছে প্রথমে আছে, আর ইন ট্যাগ হচ্ছে এখানে আছে। এই ট্যাগের ভিতর আমরা যদি কিছু একটা লিখি, সাপোজ এখানে লিখলাম কালার রেড। ঠিক আছে, সাপোজ এখানে লিখলাম কালার রেড। এখন এই যে কালার রেড লিখলাম না, এই কালারটা হচ্ছে, এই যে পুরো অংশটা হচ্ছে অ্যাট্রিবিউট। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাট্রিবিউটের কি, আর এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। কালার এই পুরো অংশটাকে কি বলবো আমরা, অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউট কোথায় থাকে, অ্যাট্রিবিউট থাকে হচ্ছে স্টার্টিং ট্যাগের ভিতরে। ঠিক আছে, স্টার্টিং ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট থাকে, আর এই পুরো অংশটাকে আমরা অ্যাট্রিবিউট বলবো। সাপোজ এখানে আমি লিখলাম স্টাইল, দেন হচ্ছে আমি লিখলাম ফন্ট সাইজ 48 পিক্সেল। এই যে ফন্ট সাইজটা বড় হয়ে গেল, রাইট। তো এই যে আমি এই পুরো অংশটা লিখলাম, এই অংশটাকেও আমরা কি বলবো, অ্যাট্রিবিউট। এটা একটা অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট। এখন এই প্রথমটা হচ্ছে অ্যাট্রিবিউটের কি, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। এই ভ্যালুর উপর ডিপেন্ড করে অনেক কিছু ডিপেন্ড করবে। সাপোজ এখানে আমি ফন্ট সাইজ ইন্ডিকেট করেছি, যার কারণে এটার ফন্ট সাইজটা কিন্তু বড় হয়ে গেছে। আর কালার অ্যাট্রিবিউট মূলত এখানে কাজ করবে না, আমি জাস্ট অ্যাট্রিবিউট কি এটা দেখানোর জন্য এখানে লিখেছি। বাই দ্য ওয়ে, অ্যাট্রিবিউট কি আমরা বুঝে গেলাম। দেন হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচারও আমরা কিন্তু দেখে ফেলেছি ইতিমধ্যে, এবং হেডিংও দেখে ফেলেছি। হেডিং এর বিস্তারিত এখন আমরা শিখব। অ্যাট্রিবিউট গুলো আমি কেটে দিচ্ছি। হেডিং হচ্ছে 6 প্রকার। হেডিং কত প্রকার, 6 প্রকার। 6 প্রকারের মধ্যে আমি লিখে দিচ্ছি দিস। আচ্ছা, দিস ইজ হেডিং 1। ওকে, আমরা এটাকে কন্ট্রোল পেস্ট করলাম, এন্ড এখানে দিচ্ছি দিস ইজ হেডিং 2। এভাবে কিন্তু আমাদের 6টা হেডিং রয়েছে।
5টা হয়েছে। এভাবে কিন্তু আমাদের 6টা হেডিং রয়েছে। আমি প্রত্যেকটার হেডিংগুলো চেঞ্জ করে দিচ্ছি এবং আমরা ডান পাশে পার্থক্যগুলো দেখতে পাবো। আচ্ছা 4 উপরেরটা দিয়েছি, এটা 5, এটা হচ্ছে 6। ওকে, এই হচ্ছে আমাদের হেডিং। আমাদের হেডিং হচ্ছে 6 প্রকার। হেডিং হচ্ছে মূলত যে কোনো কিছুর হেডলাইন আমরা বোঝাতে ইন্ডিকেট করে থাকি। আর H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং, এভাবে H6 হচ্ছে ক্রমান্বয়ে সবচেয়ে ছোট হেডিং। ঠিক আছে, তাহলে হেডিং এর বিষয়টা আমরা বুঝতে পারলাম। হেডিং দিয়ে আমরা কি ইন্ডিকেট করে থাকি, কি বোঝাই, এবং হচ্ছে কোন হেডিং কেমন দেখতে এবং কি মিন করে। ঠিক আছে, এবার আমরা প্যারাগ্রাফ দেখব। এই হেডিং এর পরে আমরা এখানে প্যারাগ্রাফ লিখি একটা। প্যারাগ্রাফের ট্যাগ হচ্ছে পি দিয়ে শুরু হয়। এই যে আমরা স্টার্টিং ট্যাগ এন্ড ইন ট্যাগ লিখে ফেলেছি। এখন আমরা প্যারাগ্রাফ যদি লিখতে চাই, এটার মধ্যে কিছু একটা লিখবো। আমরা এটা লিখতে চাইলে আমাকে কি করতে হবে, এই যে স্টার্টিং ট্যাগ এন্ড ইন ট্যাগ, এই দুটা ট্যাগের একদম ঠিক মাঝে লিখতে হবে। ওকে, আমি এখানে লিখি 50টা ওয়ার্ড নিয়ে আসি। এই যে আমরা একটা প্যারাগ্রাফ লিখলাম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পি ট্যাগের ভিতরে লেখা। এই পুরো অংশটাকে আমি কি ইন্ডিকেট করেছি, ইন্ডিকেট করেছি যে এটা একটা প্যারাগ্রাফ। এখানে যদি আমি পি না দিয়ে H1 দিতাম তাহলে কি ইন্ডিকেট করতাম, যে এটা একটা হেডার, রাইট? তাহলে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ বোঝাতে পি ট্যাগ ইউজ করা হয়। দেন আমরা প্যারাগ্রাফের ফরম্যাটিং থাকে না, প্যারাগ্রাফ একটু বোল্ড থাকে বা হচ্ছে যে কোনো ধরনের স্টাইল আমরা প্যারাগ্রাফে যেটা করি সেটাই আমরা ফরম্যাটিং বুঝবো। তো ফরম্যাটিং কি, এটা তো আমরা বললাম যে সাপোজ এই অংশটাকে যদি আমি বোল্ড করে দেই, এটা একটা প্যারাগ্রাফের ফরম্যাট হতে পারে। দেন এটাকে যদি আমি একটু ইটালিক ফর্মে নিতে চাই তাহলে সেটা একটা ফরম্যাটিং হতে পারে। এগুলো আমরা কিভাবে করব সেটা এখন আমরা শিখব। আর এখানে ফরম্যাটিং কত প্রকার এবং কি কি সব দেয়া আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। এই যে HTML ফরম্যাটিং এ আসলে আপনারা হচ্ছে ফরম্যাটিং এর যাবতীয় ডিটেইলস এখানে দেখতে পাবেন। এখানে ট্যাগ গুলো সব লেখা আছে এবং কোন ট্যাগ দিয়ে কি করা হয় এখানে কিন্তু সব লেখা আছে। ঠিক আছে, সাপোজ এই যে আমরা একটা প্যারাগ্রাফ লিখেছি না, এই প্যারাগ্রাফের এই 4টা অংশকে আমি বোল্ড করতে চাচ্ছি। তাহলে আমি বোল্ড করি। বোল্ড করতে চাইলে আমাকে কি করতে হবে, ওকে, যদি এভাবে কাজ করছে না আমরা এভাবে দেই। যেহেতু আমরা এতটুকু অংশকেই বোল্ড করতে চাচ্ছি, সুতরাং আমাকে এই অংশটুকু এই ট্যাগের একদম ঠিক মাঝ বরাবর দিতে হবে। লরেম ইপসাম $C যে লেখাটা আছে এটা কিন্তু এখানে আমরা দেখতে পারবো বোল্ড হয়ে গেছে। এই যে বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, এখন এটাকে একটু বড় করার জন্য আপনাদের জাস্ট এটা বুঝতে হবে না, স্টাইল দেন হচ্ছে সমান চিহ্ন দেওয়ার পরে ডাবল কোটেশনের ভিতরে কি লিখছে এটা আপনাদের আপাতত বুঝতে হবে না। এগুলো হচ্ছে আমরা ধাপে ধাপে শিখতে পারবো। আপনাদের দেখার সুবিধার জন্য আমি জাস্ট এটাকে একটু বড় করে দেব। আচ্ছা, বড় করে দিয়েছি। এখন এই অংশটাকে যে বোল্ড করার কারণে কেমন দেখাচ্ছে দেখতে পাচ্ছি। এখন আমি সাপোজ এর পরের যে এতটুকু অংশ এটাকে আমি ইটালিক করতে চাচ্ছি। তাই ইটালিক করার জন্য আমাকে যেটা করতে হবে, আই ট্যাগ দিতে হবে। আই ট্যাগের মধ্যে আমি এই জিনিসগুলো দিয়ে দিলে এটা কিন্তু ইটালিক হয়ে যাবে। এই যে ইটালিক হয়ে গেছে এতটুকু অংশ, সবাই দেখতে পাচ্ছি, রাইট? ওকে, এই যেহেতু এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করব, আমি এখানে কমেন্ট করে লিখে দিচ্ছি এটা হচ্ছে বোল্ড
এটা হচ্ছে ইটালিক, দুঃখিত, এই অংশটা হচ্ছে ইতালিক। আমি ওকে ওকে এখানে আরো অনেকগুলো ফরম্যাট আছে, প্রত্যেকটা ফরম্যাট আপনারা দিয়ে দিয়ে দেখবেন। এই যে বোল্ড, এই বোল্ড এবং হচ্ছে স্ট্রং, এই দুইটা একই কাজ করে, ঠিক আছে। আমি এখানে সাপোজ আরেকটা অংশ দিব, এটাকে আমি লিখব স্ট্রং। আচ্ছা, স্ট্রং মিন্স হচ্ছে এটাও বোল্ড হবে, ঠিক আছে। আমি 5টা ওয়ার্ড সাপোজ এখানে দিব, এটাও কি হবে, বোল্ড হবে। এই যে লোরেম ইপসাম ডলার সিট আমেট, এই যে 5টা ওয়ার্ড দিয়েছি, এটা কি হয়েছে, বোল্ড হয়ে গেছে। তাহলে এখানে বি দিয়ে যে কাজ হয় স্ট্রং দিয়ে সেই কাজই যদি হয়, তাহলে আমরা স্ট্রং, এটা বেশি ওয়ার্ড লিখতে হয়, এটা কেন লিখবো, রাইট? এই কোশ্চেনটা মনের ভিতরে আসতে পারে। সো আমি আসলে স্ট্রং তখনই ইউজ করব যখন এটাকে আমি মাস্ট বি যে কোনো ওভাররুল করতে চাই, মানে এটা স্ট্রং মানে বোল্ড করতেই হবে এরকম একটা ব্যাপার যখন আমার মাথায় কাজ করবে। কারণ কি, বোল্ডের চাইতে স্ট্রং বেশি শক্তিশালী, ঠিক আছে। আপনার যেখানে বোল্ড দিয়ে বোল্ড অনেক জায়গায় নাও হতে পারে, কিন্তু স্ট্রং দিয়ে কিন্তু মাস্ট বি হবে। এটা স্ট্রং দিয়ে আর কি ইম্পর্টেন্ট ফ্ল্যাগের কাজ আমরা শিখবো সিএসএস এ, তখন আবার আমরা এই ব্যাপারগুলো আরো ভালো বুঝতে পারবো আসলে একটা আরেকটা থেকে কিভাবে বেশি শক্তিশালী হইতে পারে। এই ব্যাপারগুলো আমরা ভবিষ্যতে শিখবো, কিন্তু আপাতত জেনে রাখি বোল্ডের চাইতে স্ট্রং বেশি শক্তিশালী, ঠিক আছে। ওকে, কিন্তু স্ট্রং এবং বোল্ড দিয়ে একই কাজ করা যায়। আমি সবগুলো দেখাচ্ছি না। ইএম দিয়ে ইমফাসিস টেক্সট হয়, এটা আপনারা করবেন, এখানে দেয়া আছে ইএম দিয়ে যে করেছে। এই যে এখানে ট্রাই ইউর সেলফে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে আসার মূল লক্ষ্য কিন্তু এটাই, সব কিছু যাতে আমি না দেখিয়েও আপনাদের দেখাতে পারি। এই যে এমফাসিস যেটা দেয়া আছে ইএম ট্যাগ, হ্যাঁ, এই ইএম ট্যাগের কারণে হচ্ছে এটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। এখন এই যে নর্মাল টেক্সটটা, এখানে যদি আমি আই ট্যাগ দিয়ে দেই, শুধু এখানে আই দিলে হবে না, এখানে হচ্ছে আমার টেক্সটটা শেষ করতে হবে, ইনটেক দিতে হবে। আই দিয়ে ইনটেক দিলাম, ইনটেক দেওয়ার পরে রান যখন করি, আমি দেখতে পাচ্ছি আই দিয়ে যেই কাজ হচ্ছে এমফাসিস দিয়ে সেম কাজ হচ্ছে, কিন্তু ইএম ট্যাগটা আই ট্যাগের চাইতে বেশি শক্তিশালী এখানে, ঠিক আছে। দেন আমরা যেটা দেখব স্মল এবং বিগ, ঠিক আছে। বিগ এবং স্মল দিয়ে আমরা কি বুঝাই, টেক্সটটাকে স্মল করি, আর বিগ দিয়ে হচ্ছে টেক্সটটাকে বিগ করি, রাইট। আমরা এটা একটু দেখে আসি। সাপোজ আমি এখানে এই অংশগুলো আমি কেটে দিচ্ছি। বিগ ট্যাগ আছে একটা, ওইখানে দেখাচ্ছে না বিগ ট্যাগ, বাট বিগ ট্যাগ নামেও একটা ট্যাগ আছে, সেখানে হচ্ছে আমরা কিছু একটা লিখে দিলাম লরেনফো, এটা একটু বিগ হয়েছে। এই যে এই টেক্সটগুলো থেকে এই টেক্সটটা একটু কি হয়েছে, বিগ হয়েছে। এবার স্মল ট্যাগের ব্যবহারটা আমরা একটু দেখে আসি। স্মল ট্যাগের মধ্যে যেটা হবে, স্মল ট্যাগে দেখতে পাচ্ছি এই বিগ এর চাইতে এটা একটু ছোট, মানে এই টেক্সটটা হয়েছে একটু বড় টেক্সট, এই টেক্সটটা হয়েছে একটু ছোট টেক্সট। আচ্ছা, আপনাদের যেহেতু সবগুলো একই লাইনে শো করতেছে, সুতরাং বুঝতে একটু অসুবিধা হতে পারে। এজন্য আমি যেটা করব, আরেকটা ট্যাগের ব্যবহার আপনাদের শিখিয়ে দেই, যাতে এটাকে আমি সহজে আপনাদের বোধগম্য করে তুলতে পারি। আমরা এখন শিখবো বিয়ার ট্যাগ সম্পর্কে। বিয়ার ট্যাগ কি করে, বিয়ার ট্যাগ হচ্ছে লাইন ব্রেক করে। বিয়ার ট্যাগ কি করে, বিয়ার ট্যাগ হচ্ছে লাইন ব্রেক করে। যেহেতু এটা পি ট্যাগ, পি ট্যাগের ভিতরে যা থাকবে এটা একটা প্যারাগ্রাফ হবে, রাইট। এখানে যেহেতু একটা পি ট্যাগ রয়েছে,
এই পুরো অংশটা এটার You মাঝখানে got যা mail. থাকবে পুরো অংশটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। এজন্য প্যারাগ্রাফের এখানে কোনো লাইন ব্রেক ও হয় না, নিজের থেকে কোনো লাইন ব্রেক সে করবে না। লাইন ব্রেক করতে হলে আমাদেরকে লাইন ব্রেকের যে ট্যাগ রয়েছে সেই ট্যাগটা ইউজ করতে হবে। ঠিক আছে, আমি প্রত্যেকটার শেষে এরকম একটা করে ট্যাগ ইউজ করে দিব, যাতে করে সবগুলো আলাদা আলাদা লাইনে শো করে আর আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমরা এখন একটা কমেন্ট ট্যাগের ব্যবহারও কিন্তু মাঝখানে শিখে গেছি। এই কমেন্ট ট্যাগটা মূলত কি করে? কমেন্ট ট্যাগটা হচ্ছে এই যে আমার যেই ডকুমেন্ট, এই ডকুমেন্টে মানে আমাদের ডকুমেন্টেশনটাকে সুন্দরভাবে কমেন্ট দিয়ে সাজিয়ে রাখা সহজ হয়। যেমন হচ্ছে আপনি যে কোডটা করেছেন 5 বছর পরেই যদি এই কোডটা করেন ধরেন, আপনি কিন্তু হয়তো বুঝবেন না। টেক্সটটা সাপোজ আপনি HTML ভুলে গেছেন, আপনি কিন্তু বুঝবেন না। বা আপনি যখন প্রজেক্ট করবেন হাজার 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 কোড লিখবেন, তখন কিন্তু কোডগুলো বুঝতে পারবেন না ঠিক কি কারণে এই কোডগুলো লিখেছেন। এই কমেন্টগুলো আমাদের সেই কাজগুলো করতে হেল্প করবে। সাপোজ এখানে আমি বোল্ড লিখেছি, আপনারা এখন দেখেই বুঝতে পারছেন এই টেক্সটটা দিয়ে আমি মূলত এই লেখাটাকে বোল্ড করেছি। অ্যান্ড এখানে স্ট্রং কমেন্ট দিয়ে আমি বুঝিয়েছি যে এই অংশটাতে আমি যে কাজটা করেছি বা যে কোডটা লিখেছি সেই কোডটা মূলত স্ট্রং করার জন্য, রাইট, এটাকে ইটালিক করার জন্য। তো এই কমেন্টের কাজ হচ্ছে জাস্ট এটাই, আমাদের ডকুমেন্টটাকে সুন্দরভাবে সাজাতে এবং রেফারেন্স রেখে দিতে। ঠিক আছে, কিন্তু আমরা যে এই বোল্ড লেখাটা লিখেছি এটা কিন্তু এইখানে দেখতে পাচ্ছি না, ওয়েব পেজে দেখতে পাচ্ছি না। দ্যাট মিনস আমরা যে এই কোডের ভিতরে এই লেখাটা লিখছি এটা কিন্তু ইউজার দেখতে পারবে না বা কোনো একটা ওয়েবসাইটের ভিজিটর দেখতে পারবে না। দ্যাট মিনস এটা শুধুমাত্র কোডারদের বোঝার সুবিধার জন্যই ইউজ করা হয়। যেমন আপনারা এখন কোড শিখবেন, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এজন্য এই কমেন্ট একটা কিন্তু আমি ইউজ করেছি। আচ্ছা, কমেন্ট একটা ইউজ করতে হলে আমাদের মূলত কি লিখতে হবে? এটা যেহেতু একটু সাজানো গুছানো আছে, আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে এখানে কি কি ক্যারেক্টার আছে মূলত, তাই না? আমি সাপোজ এটাকে কপি করে এখানে নিয়ে আসি, এখন আপনারা ভালো বুঝতে পারবেন দেখে। এখানে মূলত এখানেও স্টাইল করা আছে না, আপনাদের বুঝার সুবিধার জন্য আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু ভবিষ্যতে আমি এখানে অনেক কিছু দেখাবো নোটপ্যাডে। আমি ফোনটা চেঞ্জ করে দিচ্ছি, কম্পিউটার হ্যাং করার কারণে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমি কমেন্ট টেকটা আপনাদের হচ্ছে এখানে লিখে দেখাচ্ছি, খুব সমস্যা হচ্ছে। যে এরিয়াল দিয়ে দিচ্ছি এখানে। এখন আপনারা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন মূলত কমেন্ট টেক কিভাবে লিখতে হয়। প্রথমে হচ্ছে আমাদের এখানে লেস দেন একটা চিহ্ন ইউজ করতে হবে, দেন হচ্ছে গ্রেটার দেন একটা চিহ্ন ইউজ করতে হবে, এর মাঝখানে লিখতে হবে একটা এক্সক্লামেটরি সাইন, দেন দুইটা হাইফেন, রাইট। এই মাঝখানে যা লিখেছি এইটা হচ্ছে আমাদের কমেন্ট। ঠিক আছে, এটা মাঝখানে যা লিখবো কমেন্টের ভ্যালু বা এলিমেন্ট এগুলো। আর কমেন্ট আমাদের বুঝাতে হলে ঠিক এই সাইন ইউজ করতে হবে। ঠিক আছে, প্রথমে কি করব, লেস দেন, দেন এক্সক্লামেটরি একটা হাইফেন দিব, দেন আবার হাইফেন দুইটা, এটা হচ্ছে আমাদের কমেন্ট ট্যাগ। ঠিক আছে, এভাবে আমরা কমেন্ট ট্যাগগুলো লিখতে পারি। যাই হোক, এই কমেন্টের মাধ্যমে আমরা আপনারা যাতে বুঝতে পারেন খুব সহজে কোনটা দিয়ে কি করেছে, তাই কমেন্টগুলো ইউজ করা। স্মল বুঝেছি, এখন ডেল বুঝবো, সাব বুঝবো এবং সুপার বুঝবো। ঠিক আছে, ডিলেট ট্যাগ, ডিলেট ট্যাগের মধ্যে আমরা কি করব, ডেল ট্যাগটা ইউজ করব।
এই ডেল ট্যাগের ভিতরে সাপোজ কিছু একটা লিখলাম আমি, এখন দেখেন এইটা কিন্তু ডিলিট হয়ে গেছে, মানে একটা টেক্সটের মাঝখানে একটা দাগ দিয়ে এটা ডিলিট করে দিয়েছে, ঠিক আছে? এটাই ডিলিট ট্যাগের কাজ। লাইনটা ব্রেক করি, দেন হচ্ছে আমরা সাব এন্ড সুপার এর কাজগুলা দেখব। সাবে মূলত কি হয়, সাবে মূলত আমি একটা প্যারাগ্রাফ এখানে লিখি, প্যারাগ্রাফের এখানে লিখলাম সাপোজ এইচ, এখন H2O, ঠিক আছে? H2O দিয়ে আমরা কি বুঝাই? পানি বুঝাই, রাইট? এখন এই টুটা কিন্তু নিচে হবার কথা ছিল, তাই না? না হলে কিন্তু পানি বুঝাবে না এটা দিয়ে। তো আমি যদি এটাকে দিয়ে পানি বুঝাতে চাই, আচ্ছা এখানে পি ট্যাগ ইউজ করাতে আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাই না? সবগুলোর এক সাইজ, এটা আবার ছোট সাইজ হয়ে যাচ্ছে। পি ট্যাগ ইউজ করার দরকার নাই, আমি সাপোজ এখানে H2O ডিরেক্ট লিখি, ঠিক আছে? এখন এই টুটা কিন্তু নিচে চলে যাবার কথা ছিল কিন্তু যায়নি, এখন এটাকে নিচে পাঠাতে হলে আমাদের সাব ট্যাগ ইউজ করতে হবে, রাইট? এখানে স্টার্টিং ট্যাগ দিব আমরা, দেন হচ্ছে ইন ট্যাগ দিব, এবং এর মাঝখানে টু যদি দিই আমরা দেখতে পাবো টুটা নিচে চলে গেছে। এখন কিন্তু আমরা সুন্দরভাবে পানির সংকেত লিখতে পারছি। এটাকে এখন আমরা লাইন ব্রেক করে ফেলি। একইভাবে আমরা সুপার ট্যাগটাকে লিখব, এইচ এর বদলে আমি এখানে এ দিলাম এবং সাবের বদলে এখানে আমি সুপার দিলাম, সুপার ট্যাগ দিলাম। একইভাবে এখানে আমি দিলাম প্লাস, এখানে আমি দিলাম বি, এ প্লাস বি স্কোয়ার কিন্তু হয়ে গেল। তার মানে এভাবে আমরা কিন্তু সাব এবং সুপার দিয়ে টেক্সটকে ফরম্যাটিং করতে পারি, ঠিক আছে? তো এই ছিল আমাদের টেক্সট ফরম্যাটিং এর বিষয়গুলো। আরো কিছু যদি এখানে থাকে আপনারা দেখে নেবেন। ইনসার্টেড টেক্সট দিয়ে আসলে মূলত কি বোঝায় এখানে গিয়ে আপনারা প্র্যাকটিস করে নেবেন। যদি ইনসার্টেড ট্যাগ খুব একটা কাজে লাগে না, তাই আমি দেখাচ্ছি না, আমি সবকিছু দেখাবো না। তাহলে আমাদের ফরম্যাটিং শিখে গেলাম আমরা। একইভাবে আমাদের এখানে কোটেশন এন্ড সাইটেশন যেটা রয়েছে সেটা শিখব। এখানে আমরা কমেন্ট শিখে গেছি অলরেডি, এখন কোটেশন এন্ড সাইটেশন এই জিনিসটা আমরা শিখে নেই। ওকে, এখানে এই যে কোটেশন দেখতে পাচ্ছি, এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি কোটেশন এন্ড সাইটেশন এলিমেন্টস, রাইট? এখানে কোটেশন এন্ড সাইটেশন এলিমেন্ট বলতে যা যা আছে এখানে আমরা কিন্তু দেখতে পারবো। এখানে কি কি ট্যাগ আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, একটা ব্লক কোড, একটা কোড, একটা অ্যাব্রিভিয়েশন ট্যাগ, একটা অ্যাড্রেস ট্যাগ, একটা সাইট ট্যাগ, আর একটা ভিডিও ট্যাগ, রাইট? এখন কোন ট্যাগটা দিয়ে কি বোঝায় আমরা সহজে এখান থেকেই দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাব্রিভিয়েশন ট্যাগটা ইউজ করা হয়েছে। এখানে আমরা ট্রাই ইউরসেলফে ক্লিক করব, ক্লিক করলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাব্রিভিয়েশন ট্যাগটা মানে হচ্ছে এই যে নিচে ডট 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 দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের অ্যাব্রিভিয়েশন ট্যাগের মধ্যে ইউজ করা হয়েছে। এখন আমরা যখন এই হু তে মাউস হোভার করব মানে নিব, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা টুল টিপের মতো অপশন এখানে চলে আসতেছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা আমরা কোথা থেকে পেয়েছি? এই যে টাইটেল থেকে পেয়েছি, রাইট? দ্যাট মিনস আমরা যখন কোনো একটা টেক্সটের মধ্যে একটা ফুল ফর্ম সাপোজ HTML লিখি, এখানে একটা অ্যাব্রিভিয়েশন ট্যাগ আমরা তৈরি করে দেখাই বেটার। Suppose this is HTML, এই যে এই HTML এর ফুল ফর্মটা আমি দেখাতে চাচ্ছি, কিন্তু আমি চাই না এখানে ফুল মানে
হু দেওয়ার পরে আবার এখানে পুরো অপশনটা আসুক, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা আসুক। আমি চাচ্ছি কেউ যদি এটাকে মাউস হোভার করে তখন সে এটাকে এইভাবে দেখতে পাবে, তাই তো? তো এটা যদি আমি করতে চাই, আমি এটার মধ্যে এটা হচ্ছে HTML-টাকে অ্যাব্রিভিয়েশন ট্যাগের মধ্যে দিয়ে দিব। এই যে অ্যাব্রিভিয়েশন ট্যাগের মধ্যে চলে আসলো, এটার মাঝখানে আমি HTML দিয়ে দিলাম। এখন HTML দিয়ে আমরা মূলত কি বুঝি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন যখন আমরা টাইটেলে এটা দিয়ে দিব তখন কিন্তু আমরা এই HTML এ যখন মাউস হোভার করব তখন কিন্তু সুন্দরভাবে দেখতে পাবো। এটা হচ্ছে মূলত কম্পিউটার হ্যাং করায় বা হচ্ছে ভালোভাবে কাজ না করায়, কিন্তু এখানে অবশ্যই দেখা যাবে। এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি, রাইট? এভাবে আমাদের কিন্তু অ্যাব্রিভিয়েশনটা কাজ করে। বাকি জিনিসগুলো এই লেখাগুলো দেখে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো। যদি বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের একটা ফর্ম রয়েছে, প্রবলেম টেক, মানে প্রবলেমের সাবমিট করার যে ফর্মটা আপনাদের দিয়েছি ফর্মে সাবমিট করবেন, অথবা হচ্ছে ক্লাসে আপনাদের এক্সপার্ট যারা আছে তারা হেল্প করবে। আমি এখনো সেই এক্সপার্ট টিমটা ডিক্লেয়ার করে দেইনি আপনাদের মধ্যে। এক্সপার্ট বলতে আপনাদের মধ্যে থেকে যারা একটু ভালো কাজ জানে তাদের মধ্যে অনেকে আপনাদের হেল্প করতে পারবে। টিমটা যখন ডিক্লেয়ার করে দিব তাদের সেই টিমের মাধ্যমে কিন্তু আপনারা হেল্প নিতে পারবেন। আর যদি টিম হেল্প করতে ব্যর্থ হয় তাহলে সেই প্রবলেম সাবমিটের যে ফর্মটা আছে সেখানে সাবমিট করে দেবেন। আমি আপনাদের প্রবলেমগুলো দেখে সময় করে সেই প্রবলেমগুলো কিন্তু সলভ করে দেব, ঠিক আছে? তো অ্যাড্রেস দিয়ে মূলত অ্যাড্রেস বুঝায়, কিন্তু এটার বিশেষ কোনো ব্যবহার তেমন নেই, ঠিক আছে? মানে অ্যাড্রেস দিয়ে জাস্ট আমরা বুঝালাম যে এটা একটা অ্যাড্রেস। হ্যাঁ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের কাজই তো এটা, মার্কআপ করে দেয়া। এটার কাজ কি, এটা দিয়ে কি মিন করতেছি, এরকম কিছু, তাই না? বাট এটা স্পেশাল কিছু শো করবে না। স্পেশাল কিছু শো করবে না মানে কি? মানে হচ্ছে যেমন অ্যাব্রিভিয়েশন দিয়ে আমরা কি করতে পেরেছি, যখন হোভার করছি সেটা টাইটেলের অংশে যেটা আমরা লিখে দিয়েছিলাম কোড করে সেটা কিন্তু দেখায়, কিন্তু অ্যাড্রেসে এমন কিছু দেখাবে না, এটা একদম নর্মাল একটা টেক্সটের মতোই দেখাবে। সাইট জিনিসটা কি এটা আমরা একটু দেখে নিতে পারি। এটা একটু আমরা দেখে নেই কোড করে। তো যখন আমরা এখানে সাইট করলাম, হ্যাঁ কোনটাকে সাইট করেছি, এইটাকে, ঠিক আছে? তখন এটা একটু ইটালিক ফর্ম হয়ে গেল, বুঝতে পারছি? এটা একটু ইটালিক ফর্ম হয়ে গেল। তো এটা দিয়ে মূলত বুঝায়টা কি? এটা দিয়ে মূলত বুঝায় এটা একটা ক্রিয়েটিভ জিনিস। হ্যাঁ, দ্য স্ট্রিম, এটাকে আমরা একটা ক্রিয়েটিভ ওয়ার্ড হিসেবে শো করার জন্য সাইড ট্যাগটা ইউজ করেছি। এখানে লেখা আছে ট্যাগ ডিফাইন্স দ্য টাইটেল ক্রিয়েটিভ ওয়ার্ড, সাপোজ এ বুক, এ পোয়েম, এ সং। বুঝতে পারছি তো? যে কাজটা করতে ক্রিয়েটিভিটি প্রয়োজন হয় সেই কাজটা বা সেই ওয়ার্ডটাকে ডিফাইন করার জন্য আমরা সাইট ব্যবহার করি, ঠিক আছে? কিন্তু এটার স্পেশাল কোনো ডিফারেন্স আমরা ফ্রন্ট এন্ডে দেখতে পাবো না। কিন্তু আমরা ভিডিও ট্যাগ দিয়ে কিন্তু দারুণ দারুণ জিনিস করতে পারি। সাপোজ আমাদের অনেক ধরনের হরফ রয়েছে যেগুলো কিন্তু, সাপোজ আরবি, হ্যাঁ আরবি ল্যাঙ্গুয়েজটা আমরা লিখি কিভাবে? আমরা লিখি হচ্ছে ডান দিক থেকে বা দিকে। আর এইভাবে আমরা বাংলা, ইংলিশ এগুলো লিখি কিভাবে? বাংলা ইংলিশ লিখি হচ্ছে বা দিক থেকে ডান দিকে, তাই না? তো এই যে এই বা দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বা দিক, এই জিনিসগুলো রেফার করব কি দিয়ে? ভিডিও ট্যাগ দিয়ে। এখন ভিডিও ট্যাগ দিয়ে কিভাবে রেফার করব এখান থেকে আমরা দেখে নেই। এই যে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা ভিডিও ট্যাগ দিয়ে আমাদের এই জিনিসটাই করে না, মিন করে না।
উম, উম। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই যে লেখাটা চেঞ্জ হয়ে গেল, রাইট? একরকম ছিল আর একরকম হয়ে গেল। এখন এটা আমি একটু ভুল বলেছি। এখানে হচ্ছে এই লেফট টু রাইট বা রাইট টু লেফট এই ভিডিও ট্যাগ দিয়ে করা হয় না। যেটা করা হয় এই যে দিস লাইনটাকে আমি ওয়ার্ডটাকে আমি হচ্ছে আহ, একদম লেফট টু রাইট লিখেছি, ঠিক না? এটা হচ্ছে দিস হয়েছে। কারণ এই দিস লেখাটাকে যদি আমি উল্টে দিই, মানে শেষেরটা প্রথমে প্রথমটা শেষে দিতে চাই, তাহলে এটা হবে রাইট টু লেফট। এই যে লেফট, দেখতে পাচ্ছেন? এইভাবে হচ্ছে রাইট টু লেফট এবং লেফট টু রাইট মিন করতে হচ্ছে, মানে উল্টে পাল্টে দিতে হচ্ছে। আমরা এইটা ইউজ করি, এটা খুব একটা কাজের না, যদি কখনো কাজে লাগে তখন ইউজ করবেন। এজন্যই হচ্ছে এখানে হাজার হাজার জিনিস হবে। আপনি প্রোগ্রামিং যখন করবেন, HTML করার পরে CSS করবেন, দেন অনেক কিছু শিখবেন লাইফে, সেগুলো কিন্তু সব মনে থাকবে না এবং মনে থাকার প্রয়োজনও নেই। আপনারা যেই কাজটা যখন করবেন তখন কিন্তু সেই কাজটা করতে করতে অটো মুখস্থের মতো হয়ে যাবে, কিন্তু কোনো কিছু আপনাদের মুখস্থ করতে হবে না। সাপোজ যে আমরা একাডেমিক যেই লাইফে যেটা করতাম, ভিডিও মানে হচ্ছে এটা, ভিডিও মানে হচ্ছে এটা, এই ধরনের মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। কোথায় লিখে রাখতে পারেন শুধু আপনাদের মেমোরাইজেশনের জন্য, বাট কাজ করতে করতে মুখস্থের মতো হয়ে যাবে। এখানে অনেক কিছু আছে, আপনি সব কিছু সবসময় মনে রাখতে পারবেন না। এজন্য আপনার জিপিটি আছে, W3 স্কুল আছে, গুগল আছে, সার্চ করলে কিন্তু ইজিলি সবখান থেকে আপনি রেফারেন্স পেয়ে যাবেন, ঠিক আছে? এভাবে আমরা কাজ করব যাতে করে হচ্ছে আমাদের মেন্টাল প্রেশার খুব একটা না হয়। ওকে ফাইন, আমরা দেন চলে যাব কমেন্টস শিখেছি। আমাদের ক্লাস আর অল্প কিছুক্ষণ রয়েছে, আমরা লিঙ্কস সম্পর্কে অল্প কিছু জানবো, তারপরে আজকের ক্লাস এখানেই শেষ ঘোষণা করব, ঠিক আছে? লিঙ্ক কয়েক প্রকারের আছে। আহ, এর মধ্যে লিঙ্ক জিনিসটাকে আমরা হচ্ছে যেটা দিয়ে করি, মূলত লিঙ্ক বুঝাই যেটা একটা দিয়ে, সেটা হচ্ছে এ ট্যাগ। এই ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট হচ্ছে href। href দিয়ে আমরা মূলত লিঙ্কটাকে রেফার করি। সাপোজ এর মাঝখানে যেটা থাকবে দিস ইজ, আচ্ছা এটা সাপোজ এখানে লিখে দিই ফেসবুক, রাইট? যখন আমি এখানে ফেসবুক লিখব তখন নিচে কিন্তু এখানে ফেসবুক লেখাটা চলে আসবে। দিস ইজ HTML এর পরে এটা আসেনি। এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে ফেসবুক চলে এসেছে। আচ্ছা এটা প্যারাগ্রাফের ভিতরেই দেই টেক্সটটাকে বড় দেখানোর জন্য, নতুন করে কিছু না করে। আচ্ছা এখানে আমরা ফেসবুক দেখতে পাচ্ছি, ফেসবুকের নিচে একটা আন্ডারলাইন দেখতে পাচ্ছি, এটা দিয়ে বোঝায় হচ্ছে এটা একটা লিংক, ঠিক আছে? কিন্তু এখানে ক্লিক করলে কোথাও যাবে না। কেন যাবে না? কারণ এখানে কোনো লিংক আমরা সেট করে দেইনি href এর ভিতরে। যখন এখানে আমরা লিখব facebook.com, তখন কিন্তু এটা এখানে ক্লিক করলে এটা ফেসবুকে চলে যাবে। সেভ করলাম, সেভ অবশ্যই কিন্তু আমাদের ফাইলগুলো সেভ করতে হবে, হ্যাঁ? আমার এখানে অটো সেভ অন করা আছে, যার কারণে অটো সেভ হয়ে যাচ্ছে। আপনাদের এখানে অন করা নাও থাকতে পারে, তখন এটা কিন্তু অবশ্যই সেভ করতে হবে এখানে রেজাল্ট দেখতে হলে। আচ্ছা এখন আমরা ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে চলে যাবো। আচ্ছা এখানে ফেসবুকে কেন যাচ্ছে না? কারণ আমাদের লিঙ্কটা প্রপারলি সেট করা হয়নি, ঠিক আছে? একটা লিঙ্কের কিন্তু কিছু অপশন থাকে, যেমন HTTPS এভাবে। এখন কিন্তু আমাদের লিঙ্কটা www ডট এভাবে যখন দিব, লিঙ্কটা কিন্তু প্রপারলি সেট করা হয়েছে। এখন যখন আমি এখানে ক্লিক করব,
এটা কিন্তু আর এরর শো করবে না, এটা ফেসবুকে চলে যাবে। ঠিক আছে, এখন এই লিঙ্ক সম্পর্কে আমরা যদি বিস্তারিত দেখতে চাই, এখানে চলে আসব, এখানে লিঙ্কসে ক্লিক করব, দেন এখানে কিন্তু লিঙ্কসের পুরো সিনট্যাক্সটা দেয়া আছে। ঠিক আছে, এখন লিঙ্কের কোন বিষয়টা দিয়ে কি মিন করে এখান থেকে সব কিন্তু আমরা ইজিলি দেখে নিতে পারি। তো আমি কিছু জিনিস এখানে দেখিয়ে দিচ্ছি, যেমন এই লিঙ্কটাতে আমি যখনই ক্লিক করছি, আচ্ছা, এটা কিন্তু সেম ট্যাবে, মানে এই ট্যাবেই আমার ফাইলটা ওপেন ছিল, এই ট্যাবেই কিন্তু আমার ফাইলটা মানে ফেসবুক লিঙ্কটা ওপেন হচ্ছে। কিন্তু আমি চাই এই ট্যাবে হবে না, আমার যে ওয়েব পেজটা এখানে ওপেন আছে এই পেজটাই ওপেন থাকবে, এবং এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাবে এই ফেসবুক লিঙ্কটা ওপেন হবে। এরকম যদি চাই, তখন আমার এখানে লিখে দিতে হবে টার্গেট ব্ল্যাঙ্ক। ঠিক আছে, যখন টার্গেট ব্ল্যাঙ্ক আমি এখানে এভাবে সেট করে দিব, তখন এখানে ক্লিক করার সাথে সাথে নতুন ট্যাবে কিন্তু এবারও ওপেন হয়েছে। এই ট্যাবটা কিন্তু ওপেনই আছে, এই ট্যাবটা চলে যায়নি, নতুন ট্যাবে এটা ওপেন হয়েছে। কিন্তু বাই ডিফল্ট এখানে যেটা থাকে সেটা হচ্ছে সেলফ ভ্যালুটা এখানে সেট করা থাকায় এখানে যখনই আমি ক্লিক করছি সেম ট্যাবে কিন্তু এটা ওপেন হচ্ছে। ঠিক আছে, আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। আমি আশা করি বুঝাতে পারছি সেলফ এবং ব্ল্যাঙ্কের কাজটা কি। একইভাবে প্যারেন্ট কি কাজ করে এখানে লেখা আছে স্পষ্টভাবে, ওপেনস দ্য ডকুমেন্ট ইন দ্য প্যারেন্ট ফ্রেমে ও হচ্ছে ওপেন করবে, টপে হচ্ছে ওপেন করবে ওপেনস দ্য ডকুমেন্ট ইন দ্য ফুল বডি অফ দ্য উইন্ডো। ঠিক আছে, তো এই জিনিসগুলো খুব একটা কাজে লাগে না, তাই আমি দেখাচ্ছি না, আপনারা এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন, এগুলা কি কি কাজ হয় প্রত্যেকটাই কিন্তু এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে, এবার নর্মাল লিঙ্ক কিন্তু এক প্রকার। ঠিক আছে, আর আমি যদি এখানে অন্য ধরনের লিঙ্ক অ্যাড করতে চাই, সাপোজ এই যে এইটা href দিয়ে আমি বুঝাচ্ছি, এটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের একটা এটার কি বলে, href এর ফুল ফর্ম কি ভুলে গেছে। আচ্ছা আচ্ছা, হাইপার লিঙ্কসই বলে এটাকে না। ওকে, এই লিঙ্ক দিয়ে কিন্তু আমি আর কিছু কাজও করতে পারি, সেই কাজগুলো এখানে আমার খুঁজে দেখতে হবে। সো এখানে আমি আর আপনাদের না দেখিয়ে ডিরেক্ট ফাইলেই দেখিয়ে দেই। এখানে আমি স্পেস দিয়ে বোঝানোর সুবিধার্থে, তখন আচ্ছা ক্লাস না দিয়ে এখানে স্টাইল দিই। হাইট না দিয়ে এখানে ওকে, এখানে কিছুটা স্পেস অ্যাড করলাম আমি। স্পেস অ্যাড করার পরে এখানে চলে আসি, নতুন একটা কিছু দেই, দিস ইজ নিউ সেকশন লিখে, হ্যাঁ আইডি এটা কি দিব, সেকশন 2 নাম দিলাম, সেকশন 2 নাম দিয়ে দিস ইজ নিউ সেকশন বা দিস ইজ সেকশন 2। ওকে, এখানে আমাদের নতুন একটা সেকশন অ্যাড হয়েছে। আচ্ছা, এটা ডিবে না দিয়ে h1 এ দেই, তাহলে লেখাটা দেখতে বড় দেখাবে। ওকে, দিস ইজ সেকশন 2, রাইট। এখন আমরা উপরে একটা লিংক সেট করব, একদম উপরের দিকে একটা লিংক সেট করব।
সাপোজ এইখানে একটা লিঙ্ক সেট করব, লিঙ্কটাতে এখানে দিয়ে দিব সেকশন 2, ঠিক আছে। যখন এখানে আমি একটা হেডিং এর ভিতর সেকশন 2 এর ভিতর এখানে জাস্ট আমি সেকশন 2 লিখে দিচ্ছি। আমি চাচ্ছি এখন যখনই আমি এই সেকশন 2 তে ক্লিক করব তখন আমি এই সেকশন 2 তে চলে আসব, ঠিক আছে। তো এই সেকশন 2 তে ক্লিক করলে এই সেকশন 2 তে যদি আমি আসতে চাই সেটা লিংকের ভিতরে আমার যে আইডিটা থাকবে সেকশন 1 এর, যেখানে আমি হচ্ছে সেকশন 2 এর যে আইডিটা রয়েছে সেই আইডিটা এখানে কিন্তু আমি যদি দিয়ে দেই এরকম একটা চিহ্ন ইউজ করে যদি এখানে সেকশন 2 এর আইডিটা দিয়ে দেই, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই আইডিতে চলে যাবে আমার, ঠিক আছে। এই যে চলে আসলো, যখনই আমি এখানে ক্লিক করব ও কিন্তু এই দিস ইজ এ সেকশন 2 তে চলে আসবে, বুঝে গেল। এটা হচ্ছে লিংকের আরেকটা কাজ। এখন আমরা যখন এমন কিছু সেট করতে চাইবো, এই যে সেকশন 2 সেট করেছি যেমন এখানে, তেমন এখানে সাপোজ আমি ফেসবুকের নিচে অন্য কিছু অ্যাড করি, এখানে লিখব মেইল মি, ঠিক আছে। এখন আমি চাই এই মেইল মিতে যখনই কেউ ক্লিক করবে আমি চাচ্ছি এই মেইল মিতে যখনই কেউ ক্লিক করবে সেটা আমার ইমেলে চলে যাক। এটা করতে হলে আমি এইচডিএফ এর ভিতরে মেইলের যেই রেফারেন্সটা সেটা কিভাবে দিব, এখানে দিব মেইল টু, এভাবে দিয়ে আমি যেই মেইলে হচ্ছে আমি চাই এখানে ক্লিক করলে যেই মেইলের ভিতরে আমাকে মেইল করবে সেই মেইল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। সাপোজ এভাবে আমি আমার মেইল অ্যাড্রেসটা যখন দিয়ে দিব এখানে ক্লিক করার পরে কি হবে, অটো মেইল টুতে মেইল চলে যাবে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি আমার মেইলের মধ্যে এটা চলে যাচ্ছে। দেন এই যে এখানে আমি মেইল টুতে যেটা দিয়েছিলাম না, এই যে এখানে মেইল টু এর ভিতর যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম না সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে। মানে এখানে মেইল যাবে, এখন সাবজেক্ট এন্ড কিছু একটা লিখে যখনই আমি এটাকে সেন্ড করব এটা কিন্তু সুজন MSc786 যেই জিমেল আইডিটা রয়েছে সেই জিমেল আইডিতে কিন্তু একটা মেইল চলে যাবে। এভাবে আমরা আমাদের ওয়েবসাইটে হচ্ছে মেইলের যেই লিঙ্ক সেই লিঙ্কিংগুলো করতে পারবো। এখানে ক্লিক করলে মানুষ আমাকে মেইল করতে পারবে, রাইট। এটা লিঙ্কের একটা কাজ। তারপর আমি যদি চাই আমি এখানে ফোন নাম্বার ইউজ করব। সাপোজ আমি যখন চাইবো এখানে আমি মেইল না আমি ফোন নাম্বার ইউজ করব, তখন কি করতে হবে, সাপোজ +8801 কিছু একটা নাম্বার দিলাম এখানে, আমি দুঃখিত আপনাদের ক্লাসটা সম্ভবত শেষ হয়ে গেছে নাকি শেষ পর্যায়ে, একটু দেখে নেই। শেষ হয়ে গেছে, যে ক্লাসটা আপনাদের শেষ হয়ে গেছে, আমি ক্লাস নেয়ার তাগিদে এটা খেয়াল করতে পারিনি। তো যাই হোক আমি অংশটা শেষ করে দিচ্ছি, ভিডিও দেখে বাকি অংশটা আপনারা দেখে নেবেন এবং হোমওয়ার্ক আমি এখানেই দিয়ে দেব। ঠিক আছে, আপনার এখানে দেখা যাচ্ছে নাম্বার দিয়েছি, রাইট।
এখন এই নাম্বারের মধ্যে আমি যেটা করব, লিংক করে দেব। এখানে টেল কিওয়ার্ডটা দিতে হবে। দেন এই যে নাম্বারটা, এই নাম্বারটা যদি আমি এখানে সেট করে দেই, তখন এখানে ক্লিক করলে কিন্তু আমার নাম্বারে কল চলে যাবে। এখন এখানে আমি ক্লিক করি, এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি ওপেন পিক অ্যান্ড অ্যাপ, এখানে চলে যাবে। আমি মোবাইল দিয়ে যদি করি, ডিরেক্ট নাম্বারটা আমার ডায়াল প্যাডে ডায়াল হয়ে যাবে, দেন আমি কল দিতে পারবো। ঠিক আছে, এভাবে হচ্ছে আমাদের হাইপার রেফারেন্সটা কাজ করে বা লিঙ্ক সিস্টেমটা কাজ করে। আরও ডিটেলসে আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখব। আজকের ক্লাস এই পর্যন্তই। হোমওয়ার্ক আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। ধন্যবাদ।